যুগে, কিন্তু কারো মন কে একজনের প্রতি স্থির থাকতে পারে না, ঠিক যেমনটা ছিল আমার। ফিরে অরণ্য। ফিরে অরণ্য, একে একে কি করো? এই তো ডায়েরি লিখতেছি। বাসে যাবি না? হ্যাঁ যামু পরে। চল বাসায় চল। পরে যামু। আরে সবকিছু ভুললে তো নতুন একটা রিলেশন করলেও পারোস। রিলেশন, ভালোবাসা এসব তো গল্প আর সাহিত্যেই মানে, বাস্তবে তো শুধু মানুষ পায় ধোকা। আর আজকালকার যুগে আমি তো চাহিদা, মানুষের প্রয়োজন এসব ছাড়া আর কিছুই দেখি না। কিন্তু কি লেখা সেটাও তো দেখাস না। না ভাই, দেখা লাগবো না। আচ্ছা তোরা যা, বাসা যা, আমি আইতাছি, পরে আইতাছি। আয় চল আমাদের সাথে বাসায় চল। পরে আইতাছি। এভাবেই তারা আমাকে অনেকক্ষণ জোরাজুরি করলো। আয় চল তো, ওর মতো থাকতে দে। চল। আচ্ছা মাহিন, তোকে একটা কথা বলি। বল। বলছি অরণ্য ছেলেটা এমন কেন? সব সময় দেখি ডায়েরিতে জানি কি একটা লেখে, খুব অদ্ভুত টাইপের। এটা অনেক লং স্টোরি। আচ্ছা একটু বল, আমি যে স্কুলে নতুন আসছি, কিছু জানি না, ওকে দেখে আমার অনেক কৌতূহল জাগে যে ও এমন কেন, একটু অদ্ভুত টাইপের, জানতে ইচ্ছে করে। আমাকে একটু শর্টলি একটু বলতো ওর বিষয়ে। চল এক জায়গায় বসে বলতেছি। ঠিক আছে চল। হ্যাঁ বন্ধু, এবার শুরু কর। চল আমি বলি, তুই মনোযোগ দিয়ে শোন। কয়েক বছর আগে আমাদের স্কুলে একটি মেয়ে ভর্তি হয়, নাম ছিল ফিলজা। তো মেয়েটি পড়াশোনায় খুব ভালো ছিল, মেয়েটি অনেক সুন্দরও ছিল। মেয়েটির খুব অল্প সময়ে ক্লাসের রোল অর্জন করে। মেয়েটি বই পড়তো, তার ডায়েরিতে অনেক ভালো উপন্যাস ইত্যাদি আরও কবিতা লিখতো, যেগুলো আমরাও পড়লাম, আমাদেরও খুব ভালো লাগে। কিন্তু অরণ্য নামে যে ছেলেটা এগুলো দেখে হাসাহাসি করতো। অরণ্য বলে যে এগুলো শুধু আবেগ, এগুলোতে কিচ্ছু হবে না। ফিলজা বলতো কল্পনাতে মানুষ সুখী হয়, বাস্তবে শুধু মানুষ কষ্টই পায়। আচ্ছা বন্ধু, মেয়েটা এরকম অবাস্তব কথা লিখতো কে? ছেঁকাটা খাইছিল নাকি? আসলে জন্মের পরে তার মা মারা যায়, তো যার কারণে সে মায়ের ভালোবাসাটুকু পায়নি। তার বাবাই তাকে ছোটকাল থেকে লালন পালন করে। মেয়েটি জীবনে যত কষ্ট পায় বা গরিব ঘরের কষ্ট, মানে গরিব ঘরে থাকার যে কষ্টটা, সেগুলাই সে ডায়েরিতে তুলে ধরে। আচ্ছা তারপর অরণ্য যখন জানতে পারে ফিলজার এইসব কষ্টের কথাগুলো সে ডায়েরিতে তুলে ধরে, তখন অরণ্য আর এসব নিয়ে তাকে পচায় না, তার সাহিত্য নিয়ে পচায় না, তাকে উল্টা উৎসাহিত করে এগুলো লেখার জন্য। তো সবশেষে আস্তে আস্তে তাদের মাঝে বন্ধুত্ব হয়ে যায়। অরণ্য স্কুলে খুব খারাপ একটা স্টুডেন্ট ছিল, প্রতিদিন স্যারের হাতে মার খেত, বকুনি খেত। এইসব দেখে ফিলজার ভালো লাগতো না। ফিলজা অরণ্যকে গিয়ে বলে, তোমাকে আমি স্টাডিতে হেল্প করব। অরণ্য খুব লজ্জায় মাথা নিচু করে থাকে। ফিলজা যে বলে, আরে সমস্যা নাই, আমি তোকে খুব সাহায্য করবো স্টাডিতে। তো খুব অল্প সময়ে অরণ্যকে ভালো একটা স্টুডেন্ট বানিয়ে দেয়। একদিন পর অরণ্য ফিলজার প্রতি দুর্বল হয়ে যায়। অরণ্য ফিলজাকে ভালোবাসতে শুরু করে। অরণ্য একবার ফিলজাকে প্রশ্ন করলো, আচ্ছা দোস্ত, তুই আমার তো কেয়ার করস কেন? তো ফিলজা হেসে বলল, আরে দোস্ত, তোকে দেখতে অনেকটা কবির মতো লাগে। এরকম কয়েকদিন যাওয়ার পর অরণ্য ভাবলো কিভাবে ফিলজাকে ইমপ্রেস করবে। তো অরণ্য আস্তে আস্তে সাহিত্যের প্রতি মনোযোগ দেওয়া শুরু করলো। তো এভাবে কয়েকদিন যাওয়ার পর তার ভিতরে সাহিত্যের একটা ভালোবাসার সৃষ্টি হলো। অন্য একদিন অরণ্য
ফিলজার কাছে গিয়ে বলল আমি এখন সাহিত্য ভালোবাসি, আমিও সাহিত্য লিখবো, বেশি বেশি গল্প লিখবো। তো অরণ্য এগুলা ফিলজাকে বলল। ফিলজা বলল আচ্ছা তাহলে ঠিক আছে, শুনে আমার খুব ভালো লাগলো, তোর জন্য একটি উপহার আনেছি ছোট। সে তার ব্যাগ থেকে একটি ডায়েরি অরণ্যকে দিল। আচ্ছা দোস্ত, তাহলে তো ডায়েরিটার কথা বলি। তারপর অরণ্য ডায়েরিটা নেওয়ার পর ফিলজা বলল অরণ্যকে, দেখ আমি এটা কিনেছিলাম সাহিত্য ইত্যাদি লেখার জন্য। তো তুই তো নতুন নতুন সাহিত্য ইত্যাদি শিখছস, তো তোরও তো লেখা প্রয়োজন আছে। আচ্ছা তাহলে তুই এটা ভালোভাবে লিখিস, আর তুই যদি এটা খারাপভাবে লিখিস তাহলে তোরে আমি ঘুষি মেরে নাক ফাটিয়ে দিব। অরণ্য তারপর বলল যে আরে না না না, তুই যদি আমার এই ডায়েরিটা দিয়ে দিস তাহলে তুই লিখবি কিসে? তারপর ফিলজা বলল আরে না সমস্যা নেই, তুই লেখ, তুই লেখলে আমি খুশি হব। অরণ্য বলল ঠিক আছে। তারপর ফিলজা বলল আচ্ছা দোস্ত, আমি কিছুদিন পর গ্রামে যাব, তারপর ফিরে আসবো। অরণ্য বলল আরে তোর সাথে আমি কেমনে থাকবো, এতদিন তোর সাথে কথা বললাম। এটা শুনে ফিলজা বলল, হেসে বলল যে আরে তাহলে তুই তোর মনের কথাগুলো ডায়েরিতে লিখিস। এটা শুনে অরণ্য ভাবলো আরে এত কিছু লেখা তো অনেক টাইমের বিষয়। তারপর ফিলজা বলল আরে সমস্যা নাই, তুই সব গুরুত্বপূর্ণ কথাগুলো ডায়েরিতে লিখিস। অরণ্য তখন ভাবলো আরে আমিও তো রাতের বেলায় আমি ফিলজার ব্যাপারে অনেক কিছুই লিখতাম, তো ফিলজাকে প্রপোজ করার ব্যাপারটা, ফিলজাকে কথা ভালোবাসি, আরো নানান ধরনের ইত্যাদি। তো আমি এই ডায়েরিটা এই ফিলজাকে দিয়ে দেই। তো অরণ্য তার ব্যাগ থেকে ডায়েরিটা বের করে ফিলজাকে দিয়ে দেয়। তো ফিলজা ওটা খোলার চেষ্টা করে, কিন্তু অরণ্য তাকে বাধা দেয়, না না খুলবি না এখন, তুই দেশে যাবি, দেশে গিয়ে খুলবি, দেশে থেকে আসার পরে আমাকে উত্তরটা দিবি। ফিরোজা এসে বলল কিরে তুই কি আমার পরীক্ষার প্রশ্ন দিলি না? অরণ্য বলল আরে না, হতে পারে তার চেয়েও বেশি কিছু। অরণ্য বলল আচ্ছা দোস্ত, তুই যে দেশে যাবি তোর সাথে কি মেসেঞ্জারে কথা হবে না? তো ফিরোজা বলল আরে আমার তো নিজস্ব কোনো ফোন নাই, আমি তো আব্বুর ফোন দিয়ে তোর সাথে কথা বলি, আবার আব্বু যাবে অন্য জায়গায় এক কাজে, তো আমি আবার দাদুর বাসায় থাকি, সমস্যা নাই, আমি 2-3 দিন পরে চলে আসবো। তারপর কি হয়েছে জানো? কি হয়েছে? অরণ্য তখন মনে মনে ভাবলো আরে আমি তোরে আমার মনের কথাগুলো ডাইরেক্ট সরাসরি বলতে পারিনি, তো আমি ডায়েরিতে লেখা দিছি, এখন আল্লাহ আল্লাহ যাতে কইরা দেশের থেকে আসে যাতে আমাকে উত্তরটা দিয়ে দেয়। অরণ্য ডায়েরিটা পায়া খুব খুশি হয়ে গেল। তো অরণ্য বলল যে ফিলজা আমি এই ডায়েরিটা খুব যত্নে রাখবো। তো ফিলজা হেসে বলল যে আরে ডায়েরির পৃষ্ঠাটা শেষ হয়ে গেলে তো তুই ডায়েরিটা ফালাই দিবি। তো অরণ্য বলল আরে দোস্ত না, ডায়েরি পৃষ্ঠা শেষ হবে না, আমি ডায়েরির মধ্যে সব গুরুত্বপূর্ণ কথাগুলি লিখবো, আর যদি ডায়েরি পৃষ্ঠা শেষ হয়ে যায় তাহলে আমিও শেষ হয়ে যাবো। ফিলজা তখন বলল জনাব হইছে, আমি এখন যাই, আব্বু আমাকে খুঁজবে। ফিলজা তখন চলে যাচ্ছে, পিছন দিয়ে অরণ্য চিৎকার করলে বলল এই জবাবটা কিন্তু দিস। ফিলজা মাথা নাড়িয়ে বলল ওকে। আচ্ছা দোস্ত, তারপর কি হলো? তারপর আর কি, ফিলজা চলে যাওয়ার পর সড়ক দুর্ঘটনায় ফিলজা মারা গেল। হ্যাঁ মাহিম। হ্যাঁ কে? কি? আরে ভাই কি এগুলা কি ফাইজলামি নাকি?
এগুলো কি ফাইজলামি? তারপর থেকেই অরণ্য চুপচাপ, অরণ্যকে খেলা দিলেও নিতে পারি না, ওর সাথে মজাও করতে পারি না। ওর একটাই কথা, জবা আর আসতো না। এই মেয়েটির জন্য অরণ্যের মন, শরীর সবকিছু নষ্ট হয়ে গেল। হ্যালো আন্টি, আসসালামু আলাইকুম। কি কিভাবে কি হলো বুঝলাম না তো। আচ্ছা আমরা এখন আসছি, চল। কই যাবি? অরণ্য মারা গেছে? কি বলিস? আমার মৃত্যুর কথাই সবাইকে কাঁদিয়েছে, কিন্তু আমার কষ্টগুলো কাউকে কাঁদাতে পারেনি। তারা দুজনেই যায় অরণ্যের বাসায়, যে দেখে অরণ্যের লাশ। বাসার সবাই কান্নাকাটি করছে। তখনই তাদের চোখ পড়ে আলমারিতে, সেই ফিল্জার দেওয়া ডায়েরিটি। এই প্রথমবার তারা অরণ্যের ডায়েরিটি পেল। এর আগে কখনো কাউকে অরণ্য ডায়েরিটি দেখাতো না। তারা ডায়েরিটি পেয়ে পড়া শুরু করলো। মাহিম, আমি জানি আমার মৃত্যুর পর তুই ঠিকই এই ডায়েরিটা পাবি। ডায়েরিটা খুব যত্নে রাখিস বন্ধু। আমার তো আর কোনো স্মৃতি তোদের কাছে থাকবে না। শুধু একজনকে আমি ভালোবেসে গেলাম, আর তার জন্য জীবনের প্রতিটি মুহূর্ত উৎসর্গিত হয়ে গেল। তাকে তো আর হয়তো নিজের মনের কথাটা প্রকাশ করতে পারলাম না, কিন্তু সমস্যা নেই, শেষে দেওয়া প্রমিসটা তো পূরণ করতে পারলাম। হ্যাঁ, আমার ডায়েরি পৃষ্ঠা শেষ হয়ে গিয়েছে, আর আমি আমার কথা মতো আমার কাজটি করেছি। অন্যের শহরে এখন সে বাসা বানায়, সে তো আর ফিরলো না। বিধাতায় হয়তো তোমার সাথে মিলন আমার লিখলো না, তাই বুঝি এই জন্মে জবাব আর আসলো না।